আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উদ্দেশ্য প্রণোদিতভাবে সংস্কার ও নির্বাচন ইস্যুকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে তারেক রহমান। রাষ্ট্রীয় সহায়তায় নতুন রাজনৈতিক দল করার উদ্যোগ মেনে নেবে না জনগণ। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রয়োজনীয় সংস্কার শেষে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। ৫৪ বছর দেশে দলবাজির নামে যারা গুম খুন হত্যা করেছে তাদের বিচার করতে হবে বললেন জামায়াতের আমির। চাঁদাবাজের দমন করা হবে হান্নান মাসুদ। এবং বাংলা একাডেমি পুরস্কারে ঘোষিত নামের তালিকা স্থগিত জানালেন সংস্কৃতি উপদেষ্টা। এবারে বিস্তারিত। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে বিএনপি তাকে স্বাগত জানায়, তবে সেই উদ্যোগে রাষ্ট্রীয় ও প্রশাসনিক সহায়তা থাকলে দেশবাসী তা গ্রহণ করবে না বলে দাবি করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে শিক্ষক সমাবেশে তিনি আরো বলেন, সংস্কার ও নির্বাচন দুটোই জরুরি। সংস্কার ও নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। গণতান্ত্রিক শক্তির বিভাজন পলাতক স্বৈরাচারকে শক্তিশালী করবে সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। রিপোর্ট করছেন মইনুল হাসান। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে সমাবেশে সারা দেশ থেকে শিক্ষক কর্মচারীরা যোগ দেন। জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা সহ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে শিক্ষা ও শিক্ষকদের কল্যাণে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বিএনপির নীতি নির্ধারকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপরে চাপিয়ে দেয়া ভ্যাটের বোঝা, ফলে দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? সংস্কার ও নির্বাচন ইস্যুতে আবারও দলের অবস্থান স্পষ্ট করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে দু একটি মৌলিক বিষয় ছাড়া, প্রক্রিয়াগত বিষয় ছাড়া তেমন কোনো ভিন্ন মত বা বিরোধ নেই। ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে জানিয়ে তারেক রহমান বলেন, তবে তা হতে হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। তারেক রহমান জানান, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা কমিশন গঠন করবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। লক্ষ্মীপুরে রামগঞ্জে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাহফুজ আরও বলেন, দেশে আর কখনোই ফ্যাসিবাদ শাসন ও দিল্লির রাজত্ব চলবে না। দিল্লির আশ্রয়ে যারা চোখ রাঙানি দেখাবে তাদেরও কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন উপদেষ্টা। এ সময় দেশে সেনা শাসনের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন উপদেষ্টা মাহফুজ। লক্ষ্মীপুর থেকে খায়রুল ইসলামের রিপোর্ট।
জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাহফুজ আলম শনিবার তার নিজ গ্রাম লক্ষ্মীপুরের রামগঞ্জে যান। তার এই আগমনকে ঘিরে চাঁদপুর ও লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। সেখানে তাকে গার্ড অব অনার দেয় জেলা পুলিশ ও বিএনসিসি। এ সময় লক্ষ্মীপুরের রামগঞ্জের গণসংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, যারা দিল্লির প্রেসক্রিপশনে চলবে তাদের শক্ত হাতে দমন করা হবে। দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকবো? আমরা কিন্তু বসে থাকবো না। বরং আওয়ামী ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে রয়ে গেছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনবো। মাহফুজ আলম রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, 111 নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই, বরং আমরা বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এ সময় জুলাই আগস্টের শহীদ পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। মজিবাদী তাহেরের ছেলে টিপুর গুলিতে আমার ছেলে শহীদ হয়েছে, আমি তার সর্বোচ্চ বিচার কামনা করছি। ওনার কাছে দাবি একটাই, আমাদের ছেলের যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদের যেন সুষ্ঠু বিচার হয়, তাদের যেন ফাঁসি হয়। সকালে চাঁদপুর হাজীগঞ্জে ছাত্র জনতার সংবর্ধনা ও সন্ধ্যায় লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা পরিষদে জুলাই আগস্টে আহত ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা মাহফুজ আলম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, রামগঞ্জ, লক্ষ্মীপুর। স্বাধীনতার পর গত 54 বছর দেশে দলবাজির নামে যারা গুম, খুন, হত্যা ও নারী নির্যাতন সহ ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দানে জামায়াতে ইসলামী জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিগত সময়ে বিচার বিভাগকে নির্বাসনে পাঠানো হয়েছিল। এছাড়া গত 15.5 বছরে সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা 26 লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। জামায়াত নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে নারী পুরুষ সকলের সঠিক মূল্যায়ন করা হবে বলেও ঘোষণা দেন জামায়াতের আমির। অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশটাকে নিশ্চিহ্ন করে দেবেন, আমি মহান আল্লাহর উপর ভরসা করে তাদেরকে জানাতে চাই, যত ষড়যন্ত্র করবেন, যত আঘাত দিবেন, আল্লাহ তাআলা এই সংগঠনকে তত বেশি আগিয়ে দিবেন। ইসলামের নীতি আদর্শের মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে দেশের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর কারওয়ান বাজারে দলটি ঢাকা মহানগর উত্তর আয়োজিত নগর সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য ছাত্র জনতা প্রাণ দেয় নাই, চাঁদাবাজ দখলবাজদের শক্ত হাতে দমন করা হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের নীল নকশা তৈরি করেছে একটি মহল বলেও জানান তিনি। আমরা লক্ষ্য করছি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে তার নীল নকশা সাজানোর চেষ্টা করতে দেখছি। এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। এদের পরিচালনায় তামাম দুনিয়ার মধ্যে এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে আমরা দেখেছি। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সকলকে একমত হতে হবে। বিকেলে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার।
ওইখানেই সরকারের পাইন মেরে দিচ্ছেন অন্তর্বর্তী নাম দিয়েই। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়া ঝাঁটি এই বিভাজনে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্মুক্ত দর প্রতিযোগিতার মাধ্যমে গেল 6 মাসে 750 থেকে 800 কোটি টাকা সাশ্রয় করেছে বর্তমান সরকার। আগামীতে আরো বেশি সাশ্রয় করা হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত জ্বালানি সেমিনারে এমন তথ্য জানান তিনি। এ সময় বিশেষজ্ঞরা 15 বছরে যারা জ্বালানি খাতে লুটপাট করেছে তাদের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। রাসনা দাসের রিপোর্ট। ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো শিল্প কারখানায় উৎপাদনের চাকা সচল রাখার প্রধান অনুষঙ্গ বিদ্যুৎ জ্বালানি। শিল্পের ধরন ও আকার অনুযায়ী এক এক কারখানার জ্বালানি চাহিদা এক এক রকম, তবে কম কিংবা বেশি চাহিদা যেমনই হোক না কেন গেল 2 বছরের বেশি সময় ধরে এই ধরনের শিল্প কারখানা ভুগছে তীব্র জ্বালানি সংকটে, যা উঠে এসেছে দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে এফবিসিসিআই আয়োজিত এই অনুষ্ঠানে। ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকটের কারণে দেশে প্রতিনিয়তই বন্ধ হচ্ছে শিল্প কারখানা। একতরফা ডিসিশনের কারণে এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টর যে কোথায় এসেছে এটা অকল্পনীয়। আমার পাওয়ার প্ল্যান্টগুলোর ক্যাপাসিটি পেমেন্ট দিচ্ছে অথচ সেগুলো চলে না। তো যেসব সক্ষমতা আমার কোনো কাজে লাগে না তার জন্য আমি পয়সা দেবো কেন? ব্যবসায়ীরা জানান, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে মুষ্টিময় গোষ্ঠীর হাতে কুক্ষিগত ছিল জ্বালানি খাত, যার মাসুল দিতে হচ্ছে গ্রাহকদের উচ্চ দরে জ্বালানি ক্রয়ের মাধ্যমে। এমন বাস্তবতায় অতি দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানি খাতের অপরাধীদের বিচারের আওতায় আনার তাগিদ দেন আলোচকরা। প্রেশার ইজ ভেরি হাই, সো দেয়ার ইজ এ পসিবিলিটি। সো বোলার গ্যাস আনার জন্য স্যার জানি আপনি চেষ্টা করতেছেন, এখানে স্যার যেটা দ্রুত সম্ভব নিয়ে আসা। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, বিগত সরকারের জ্বালানি কাঠামো থেকে অনেকটাই বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে নিশ্চিত করা হয়েছে উন্মুক্ত দরপত্র পদ্ধতি। জ্বালানি খাতের মূল সমস্যা হচ্ছে প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা আনলে সবকিছুই হবে। 72 টাকা দিয়ে গ্যাস কিনে আপনাকে 30 টাকা দিয়ে আমি কতদিন গ্যাস দিতে পারবো? এখন বিকল্পটা কি? বিকল্প হচ্ছে যে গ্যাসের আমদানি কমাই দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সহ অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের তাগিদ দেন আলোচকরা। আমরা গাইডলাইন একটা করতে যাচ্ছি লেভেলিং এর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। সুইজারল্যান্ড থেকে 4 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বহনকারী ফ্লাইটটি দুবাই হয়ে বিকাল 5:07 ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার তার দেশে ফেরার তথ্যটি নিশ্চিত করেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে 20 জানুয়ারি সোমবার দিবাগত রাতে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। এই সফরে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা সহ অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের ছোট বড় মোট 47টি সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। এতে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মিলিত হন। ভারতের বেঙ্গালুরুতে নাজমা নামে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের আগ্রাসন বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। নাজমা, ফেলানি সহ সকল হত্যার সঠিক বিচার করতে হবে। ইয়াসিন রানা রিপোর্ট। ভারতের বেঙ্গালুরুতে স্বামী সুমনের সাথে থাকতেন বাংলাদেশের নাজমা। সেখানকার একটি বাসায় গৃহ পরিচালিকার কাজ করতেন। শুক্রবার রামমূর্তিনগরের কলকেরি লেকে নাজমার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নাজমার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। নাজমা হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা চাই রাষ্ট্রীয়ভাবে না দেখিয়ে বিষয় নিশ্চিত করা হয়। ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। ভারতের আগ্রাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা। এই নতুন বাংলাদেশে আমরা কোন ভারত তো দূরের কথা, পৃথিবীর কোন রাষ্ট্রের আধিপত্যবাদ আর আমরা মেনে নিতে পারবো না। ক্রমাগত ভারত আন্তর্জাতিক মহলে এবং তাদের নিজেদের দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করেছে।
এ সময় নাজমা, ফেলানী সহ সীমান্তের সকল হত্যার সঠিক বিচার পেতে বাংলাদেশ সরকারকে শক্ত পররাষ্ট্রনীতি গ্রহণ করার আহ্বান জানান শিক্ষার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। এর আগে গত 23 জানুয়ারি বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার 2024-এর জন্য 10 জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়। বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুরস্কার ঘোষণা করা হয়। সেই তালিকা অনুযায়ী পুরস্কার প্রাপ্তরা হলেন প্রবন্ধ গদ্য সলিমুল্লাহ খান, কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও বিএসএফ। ভারতের কুচবিহারে বিজিবি এবং বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে একথা জানানো হয়। একই সাথে সীমান্তে নারী ও শিশু মাদক পাচার এবং চোরাচালান রোধে যৌথ টহল জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সীমান্তের শূন্য লাইন হতে 150 গজের ভিতরে কোনো দেশে স্থাপনা নির্মাণ করবে না এ ব্যাপারে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী অঙ্গীকার ব্যক্ত করেন। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ এবং ভারতের পক্ষে কুচবিহার সেক্টরের ডিআইজি গুরজন্ত সিং ধাওয়াল নেতৃত্ব দেন। অনুষ্ঠিত হয়ে গেল আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির ব্যবসা উন্নয়ন সম্মেলন 2025। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। এ সময় তিনি ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায় ও ব্যয় কমিয়ে আনতে শাখা ব্যবস্থাপকদের নির্দেশ দেন। আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পর্ষদ পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ শাহিন উল ইসলাম, অধ্যাপক ডক্টর আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান সহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, জোনাল হেড এবং 226টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফা ইসরায়েলি জিম্মির 4 নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার সকালের দিকে গাজা নগরীতে এক অনুষ্ঠানে হামাসের সশস্ত্র সেনা প্রহরায় ইসরায়েলি 4 জিম্মিকে নিয়ে আসা হয়। এ সময় তাদের হাস্যোজ্জ্বল ও হাত নাড়িয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। মুক্তি পাওয়া 4 ইসরায়েলি সেনা হলেন কারিনা অ্যারিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। 2023 সালের 7 অক্টোবর হামাস যোদ্ধারা গাজা সীমান্তের কাছে ইসরায়েলি একটি সামরিক ঘাঁটি ধ্বংস করেন। তখন সেখান থেকে ইসরায়েলি এই 4 নারী সৈন্যকে ধরে নিয়ে যায় হামাস। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজায় মুক্তি পাওয়া 4 জিম্মিকে পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর বিনিময়ে 200 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এবারে পার্টেক্স খেলার খবর। ঢাকা, সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল ক্রিকেট আবার ফিরছে ঢাকায়। শেষ পর্ব শুরু হবে আজ থেকে। 32 ম্যাচ শেষে 7 ফ্র্যাঞ্চাইজির মধ্যে একমাত্র রংপুর রাইডার্সই শেষ 4-এ খেলা নিশ্চিত করেছে। 9 ম্যাচে তাদের পয়েন্ট 16, 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শেষ 4-এ এক পা দিয়ে রেখেছে তামিম ইকবালের দল ফরচুন বরিশালও। 9 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চিটাগাং কিংস। সমান 8 পয়েন্ট খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। তবে নেট রান রেটে এগিয়ে খুলনা। এদিকে 10 ম্যাচে 6 পয়েন্ট পাওয়া ঢাকা ক্যাপিটালসেরও সুযোগ আছে শেষ 4-এ ওঠার। তবে সমীকরণ খুবই কঠিন। 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সবার নিচে আছে সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর 1:30টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। আর সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ রংপুর রাইডার্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
উদ্দেশ্য প্রণোদিতভাবে সংস্কার ও নির্বাচন ইস্যুকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে। তারেক রহমান, রাষ্ট্রীয় সহায়তায় নতুন রাজনৈতিক দল করার উদ্যোগ মেনে নেবে না জনগণ। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রয়োজনীয় সংস্কার শেষে ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। 54 বছর দেশে দলবাজির নামে যারা গুম, খুন, হত্যা করেছে তাদের বিচার করতে হবে বললেন জামায়াতের আমির। চাঁদাবাজদের দমন করা হবে, হান্নান মাসুদ। এবং বাংলা একাডেমি পুরস্কারে ঘোষিত নামে তালিকা স্থগিত, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।